ইরার হাতে থাকা ফোনটা বারবার কেঁপে উঠল। ফোনটা সাইলেন্ট। ইরা ফোনটা রিসিভ করে কানে নিতেই ভেসে আসে, এই যে আমার না হওয়া মহারানী, আমাকে এত কষ্ট করে খুঁজতে হবে না আপনাকে। আমি ঠিক সময় আপনার কাছে গিয়ে ধরা দিব। আপনি বরং আমার মহারানী হওয়ার জন্য তৈরি হন। ইরা বেশ ঘাবড়ে গিয়ে বলল। মানে? অপর প্রান্তের লোকটা শান্ত গলায় বলল, আমাকে খুঁজবেন না আমার মহারানী। ইরা নিশ্চুপ হয়ে রইল আর বলল, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না কেন? আমাকে খুঁজবেন না আমার মহারানী। কেন খুঁজবো না আপনাকে? আমি দেখতে চাই আপনাকে। অপেক্ষা করুন আমার মহারানী, আর কয়েকটা মুহূর্ত মাত্র। পারবো না। কেন? কষ্ট হচ্ছে আমার। তাহলে কি ভালোবাসতে শুরু করলেন এই অচেনা পুরুষকে? না, তাহলে কিছু না। অপেক্ষা করুন মহারানী, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, আপনি জানেন না? আমার মিষ্টি ফল চাই না, আমি শুধু আপনাকে দেখতে চাই। এতটা হবেন না আমার জন্য মহারানী, নয়তো শুক্রবার পর্যন্ত অপেক্ষা করাটা বেশ যন্ত্রণাদায়ক হবে আমার জন্য। ইরা বেশ লজ্জা পেয়ে কলটা কেটে দিল। এখন তার মনের ভেতর অতলা উত্তেজনা, আবেগময় অনুভূতি বিরাজ করছে। সে খুব করে চাইছে অপর প্রান্তের পুরুষটিকে মন ভরে দেখতে। আশরাফ শিকদারের সাথে এক গাড়িতে বসে আছে আদিল। আদিলকে দেখে মনে হচ্ছে বেশ টেনশনে আছে। আদিলকে উদ্দেশ্য করে বলেন আশরাফ শিকদার, কি হয়েছে? মুখটাকে বাংলার পাঁচের মতন করে রেখেছো কেন মাইসান? আদিল কাট কাট গলায় বলে, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না ড্যাড। কেন? আমার বিয়েটা ভাঙার মুরুদ নেই তোমার। তোমাকে স্বরাষ্ট্রমন্ত্রী কে বানালো? এই ছেলের সমস্যা কি? সব কিছুতেই কোনো আমার প্রফেশন নিয়ে তাকে কথা বলতে হবে। সে কি জানে না আমার যোগ্যতা? এখন এত হাইপার হলে চলবে না। রিল্যাক্স আদিল। আদিল আদুরে গলায় মনটাকে নরম করে বলল, প্লিজ ড্যাড, বিয়েটা ক্যান্সেল করে দাও। মমকে ভয় পেও না, আমি সামলে নেব। আশরাফ শিকদার গলা খাকারি দিয়ে বলল, তোমার মমকে কে ভয় পায়? হ্যাঁ, দাঁড়াও ড্যাড, একটু পর বলছি, ইম্পর্টেন্ট কল এসেছে। আদিল ফোন রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় অনেকক্ষণ পর কথা বলা শেষ করে আশরাফ শিকদারকে বললেন। কি ভাবলে ড্যাড? আশরাফ শিকদার অবাক হয়ে বলল, কি ভাববো আমি? বিয়েটা কিভাবে ক্যান্সেল করা যায়? আশরাফ শিকদার দুষ্টু হেসে বললেন, বিয়েটা ক্যান্সেল হলে আমার কি লাভ? লাভ লোকসান নিয়ে পরে ভেবো ড্যাড, আগে বিয়েটা ক্যান্সেল করো। এই মুহূর্তে তুমি লাভ লস নিয়ে টেনশন করছো? ছি ড্যাড। আশরাফ শিকদার কিছুটা কসরস গলায় বললেন, আরে আমার বোকা ছেলে, বিয়ে ক্যান্সেল করতে যথেষ্ট কারণ লাগে। আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আদিল কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে আমার কি হবে ড্যাড? তোমার আর কি হবে? কিছুদিন পর আমি দাদা ভাই হব আর তুমি বাবা হবে। এতটুকু হওয়ার বাকি আপাতত। আদিল মুখ বাঁকিয়ে বলে, শখ কত! বিয়ে ভাঙার মুরুদ নেই, আমার নাকি দাদা ভাই হবে? তোমার সমস্যা কি আদিল? আমাকে দাদা ভাই হতে টাইম ওয়েস্ট করাচ্ছ কেন? ড্যাড ট্রাস্ট মি, আমি আইরাকে বিয়ে করব না। তুমি আমার জিন্দিগির নিয়ে অন্তত একটু ভাবো। ওরে বিয়ে করলে আমার জীবনটা পুরো পান্তা ভাতের মতন হয়ে যাবে। ও, তাহলে কাকে কি করবে? আদিল শান্ত গলায় বলল, দেমাগি বদমেজাজি রাগিনী কেশবতী রূপবতী সুন্দরী কিশোরী মেয়ে কে করবো ড্যাড? আশরাফ শিকদার ঝড়ের গতিতে নিজের পকেট থেকে ফোন বের করলেন আর যথেষ্ট শক্তপোক্ত হয়ে বললেন, এখনই দারাজ থেকে অর্ডার দিচ্ছি মাইসান, ঘন্টাখানেক এর মধ্যে চলে আসবে। তুমি একদম টেনশন করো না। যাই হোক, তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে বলে কথা, অর্ডার কনফার্ম হবেই হবে। আদিল চেতে গিয়ে বলে উঠল। ইয়ার কি করছো ড্যাড আমার সাথে? আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, ইয়া কি আমি করছি নাকি তুমি করছো? তুমি উদাহরণস্বরূপ যে মেয়ের কথা বললে, দারাজ কেন সারা বাংলাদেশ ও একটা খুঁজে পাওয়া যাবে কি না জানা নেই। তুমি চাইলে ওই রকমই অন্য কোয়ালিটির একটা অর্ডার করতে পারি, কি বলো? আদিল দাঁতে দাঁত কিরমির করতে লাগলো। এইটা ড্যাড আমার হতেই পারে না, প্রশ্নই আসে না। ড্যাড তুমি আজাদ চৌধুরী মেয়েকে দেখেছো? না তো, কোনো আজাদ চৌধুরী? বর্তমানে যে চেয়ারম্যান পদবিতে আছে। না, দেখিনি। তবে শুনেছি ওই এলাকার চেয়ারম্যান নাকি অনেক ভালো একজন মানুষ। তার কি মেয়ে আছে? ও আছে? আছে। কলেজে ভর্তি ক্যাম্পাসের সামনে আমাকে একটা থাপ্পড় মেরেছিল। আশরাফ শিকদার অবাক হয়ে তাকিয়ে বলল, তোমাকে থাপ্পড় মেরেছিল? আদিল ঠোঁটে ঠোঁট কামড়ে মনে মনে বিড়বিড় করতে লাগলো। হায় আল্লাহ, শেষমেশ কিনা ড্যাডের সামনে মুখ ফুসকে বলে দিলাম।
এই লোক তো আমাকে পদে পদে অপমান করবে। আশরাফ শিকদার আদিলের দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হাসছে। তার খুব ভালোই লাগছে। তাহলে তো এই মেয়েকেই একবার হলেও দেখতে হয়। ইরা আর জুথি বাড়িতে প্রবেশ করতেই দেখতে পাই বাড়ির ভেতর 20 থেকে 25 জন লোক বসে আছে। আজাদ চৌধুরী বারবার ফোনের দিকে তাকাচ্ছে। ইরা বাড়ির ভেতর যাওয়ার সাথে সাথে ইরার মা সালমা চৌধুরী ইরাকে টেনে নিয়ে গিয়ে রুমে প্রবেশ করেন। এতগুলো লোকের মধ্যে একজন উঠে গিয়ে টেবিলের সামনে সব প্যাকেট খুলে ভালোভাবে আজাদ চৌধুরী এবং বাকি সবাইকে দেখালেন। ইখলাস খান যথেষ্ট সম্মানের সাথে আজাদ চৌধুরীকে বললেন, আমার একমাত্র ছেলের এঙ্গেজমেন্ট, আমি চাই না কোনো কিছুর কমতি থাকুক এই আয়োজনে। এখানে 20 ভরি গহনা আছে, আর মেয়ের জন্য দুবাই থেকে লেহেঙ্গা অর্ডার দিয়ে বানানো হয়েছে। কালকে কোনো রকম গন্ডগোল আমি চাচ্ছি না। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আপনি চাইবেন না আপনার মান সম্মান নষ্ট হোক। আজাদ চৌধুরী মাথা নত করে বসে আছে। তার বুকের মাঝে এক বিশাল সুনামি বয়ে যাচ্ছে। তার কলিজার টুকরো মেয়েকে এক অচেনা মাফিয়ার কাছে বিয়ে দিতে হবে ভাবতেই বারবার গা শিউরে উঠছে। কি ভাবছেন চেয়ারম্যান সাহেব? আজাদ চৌধুরী শান্ত গলায় বললেন। কিছু ভাবছি না খান সাহেব। ইখলাস খান উঠে দাঁড়ালেন আর বললেন, কোনো রকম উল্টাপাল্টা করার চেষ্টা করবেন না চেয়ারম্যান সাহেব। আমি আপনাদের এই ভুলগুলো ক্ষমা করলেও ও কিন্তু আমার ছেলে ক্ষমা করবে না। আজ আসি, কাল আবার দেখা হবে পরম আত্মীয়তার সাথে। আম্মু কি হয়েছে? এভাবে টেনে আনলে কেন? বাইরে কারাই এসেছে? সালমা চৌধুরী জানায় যে এঙ্গেজমেন্টের সবকিছু দিতে ইখলাস খান এসেছেন। ইরা আর কিছু বলে না, বরং জুথি এবং অনেক লেট হয়ে গেছে ও বাড়িতে যেতে। আজাদ চৌধুরী নিজেদের গাড়ি বের করে জুথিকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলেন। আদিল এবং আশরাফ শিকদার রাজনৈতিক নেতাদের সাথে আদিলকে পরিচয় করিয়ে দিলেন। সামনের বার পদপ্রার্থী করা নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা শেষ করে বাড়িতে ফিরছে বাপ ছেলে। আদিল ফ্রেশ হয়ে কম্পিউটার নিয়ে বসেছে। কোম্পানির কিছু শিপমেন্টের কাজ আছে, সেগুলোই করছে আপাতত। আয়রা এসেছে অহনা শিকদারের সাথে। এসে কয়েকবার আদিলকে খুঁজে গিয়েছিল, কিন্তু আদিল বাড়িতে না ফেরায় কলির রুমে বসে বসে আড্ডা দিচ্ছিল। এখন রাত প্রায় 11টা। হাতে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আদিলের রুমের সামনে গিয়ে নক করে ভেতরে প্রবেশ করলো। আদিল বেবি, তুমি সারাদিন কোথায় ছিলে? কত মিস করেছি তোমাকে জানো? আদিল কর্কশ গলায় বলল, আমাকে মিস করার কি খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, অনেক বেশি প্রয়োজন ছিল। আয়রাকে উদ্দেশ্য করে বলল। তুমি যাও এখান থেকে, আমি রেস্ট করবো, আমি অনেক টায়ার্ড। আদিলের ক্লান্তির কথা শুনে আয়রা আর বেশিক্ষণ দাঁড়ালো না, সোজা চলে গেল নিজের রুমে। সারাদিনের পরিশ্রমের জন্য হয়তো অনেক ক্লান্ত। আয়রা রুম থেকে চলে গেলে আদিল ফোন বের করে কল করলো ঈশানকে। একবার রিং হওয়ার পর কল রিসিভ করে ঈশান। হ্যালো, হ্যাঁ আদিল বল। আদিল বেশ এক্সাইটেড হয়ে বলল, আমার বোনের এঙ্গেজমেন্ট দিয়ে তুই কি করবি? আর এই সুমন্দির বাচ্চার জন্যই মানুষ বলে মেয়েদের বড় ভাই থাকলে গুনে গুনে 10 হাত দূরে থাকতে, কারণ তাদের জন্মগত শত্রু হয় বোনের বয়ফ্রেন্ডদের সাথে। আদিল ঈশানকে বলল, তুই আজ কি করে ভুলে গেলে আমি তোর ছোট্টবেলার বন্ধু? আমাকে কিনা সন্দেহ করিস? এটা বলতে পারলি আমার মতলব নাকি ঠিক না? আমি ঠিক কতটা ইনোসেন্ট তুই জানিস? আমার বোনের এঙ্গেজমেন্ট দিয়ে তুই কি করবি? তোর মতলব তো ঠিক লাগছে না। শালা চাপা মারিস কি? নয় ছয় করার মতলবে আছে সেটা বল। আদিল ঠোঁট কামড়ে হাসি সংবরণ করে বলল, ভালো লাগে তোর বোনকে, বিয়ে দিবি আমার কাছে? ঈশান হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ে আর বলে, কালকে না এঙ্গেজমেন্ট, আজকে ভালোবাসি বলছিস? মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছিস? এখনো হাতে 24 ঘন্টা আছে। আমার জন্য 24 সেকেন্ডই যথেষ্ট। তুই হয়তো জানিস না, যারা প্রেমে বাধা দেয় তারা পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেয়। তুই কি চাস পরের জীবনে কুকুর হয়ে জন্ম নিতে? ঈশান হাসতে হাসতে বলে, আমার বোন জীবনেও তোর মতো লাফাঙ্গার প্রেমে পড়বে না। আর যদি পরে, তখন কি করবি? তুই যা বলবি তাই বলে। আর একটু সময় দিলাম, ভেবে দেখ। কোনো দরকার নেই, আমি রাজি। ওকে, তাহলে ভয়েস রেকর্ড করে রাখ। যদি পরবর্তী সময়ে পোল্ট্রি খাস তখন কি হবে? শালা এই চিনলি আমারে? পাল্টি খাবো না আমি। ওকে, তাহলে সময় মতন রেডি হয়ে থাকিস। আজাদ চৌধুরী সকাল সকাল বাজার করতে গিয়েছেন। সাথে তার আরো আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজন সাথে গিয়েছেন। আজাদ চৌধুরী সবসময় হাসি খুশি থাকেন, যথেষ্ট সম্মানিত একজন মানুষ। ইরা সকালের খাবার শেষ করে বসে আছে। ফোন নিয়ে বেশ কয়েকবার
সাজিদকে কল করেছে, কিন্তু সাজিদ ফোন রিসিভ করছে না। তাই বাধ্য হয়ে জুথিকে কল করলো সাজিদের বিষয়ে জানতে। ইরার মতন জুথিও জানে না সাজিদের খবর, তাই ইরা আর কথা না বাড়িয়ে জুথিকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলল। জুথি সম্মতি জানিয়ে ফোন কেটে দিল। শিকদার বাড়িতে সবাই বেলা করে ঘুম থেকে উঠেছে। আজ শুক্রবার, বাইরে তাদের তেমন কোনো প্রয়োজনীয় কাজ নেই। আশরাফ শিকদার পায়ের ওপর পা রেখে বসে বসে কফি খাচ্ছে আর খবরের কাগজ পড়ছেন। অহনা শিকদার লেবু দিয়ে গরম পানি খাচ্ছে। পাশে আছেন সোনালী তালুকদার। আয়রা আর কলি বসে বসে টিভি দেখছেন। আদিল ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে বসেছে। আদিল ব্ল্যাক কফি খাচ্ছে। অহনা শিকদার বসে থাকা সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামী রবিবার আদিল আর আয়রার বিয়ের কাজটা সম্পূর্ণ করতে চাই। শুভ কাজে এত দেরি করতে নেই। আশরাফ শিকদার অহনা শিকদারের কথায় ফিক করে হেসে ফেললেন। অহনা শিকদার গম্ভীর মুখে চাইলেন, আশরাফ শিকদারের মুখের হাসিটা নিমেষেই হারিয়ে গেল। আয়রা খুশিতে গদগদ হয়ে দৌড়ে এসেছে অহনা শিকদারের কাছে। আদিল সিনেমা দেখার মতন করে সবটা দেখে নিল। আদিলের কোনো রূপ প্রতিক্রিয়া না দেখে অহনা শিকদার মনে মনে ভাবলেন হয়তো আদিলে বিয়েতে রাজি। আশরাফ শিকদার মনে মনে বলতে লাগলেন, এত এক্সাইটেড হয়েও না অহনা, তোমার ছেলের মুখটা একবার দেখো, শয়তানও বুঝে ফেলবে সে নতুন কোনো ছক কষছে। আদিল আশরাফ শিকদারকে বারবার ভ্রু নাচিয়ে বলতে চাইছে, আমার মনের কথা পড়ো না ড্যাড, পারলে তুমি বিশাল বড় বিপদে পড়ে যাবে, তখন আবার বলতে পারবে না যে সব দোষ আমার। আয়রা উত্তেজিত হয়ে আদিলকে বলল, চলো বেবি, শপিংয়ে যাই, আর তো হাতে বেশি সময় নেই। আদিল টেবিল ছেড়ে উঠতে উঠতে বলল, যারা মিলে বিয়ের প্ল্যান করছো তাড়াতাড়ি বরং যাও, সাথে আমার ড্যাডকেও নিয়ে যাও। সামনে অনেক কিছু সম্মুখীন হতে হবে, তাই না ড্যাড? আদিলের কথার মানেটা কেউ বুঝলো না, স্বয়ং আশরাফ শিকদার নিজেও না। আদিল সোজা চলে গেল নিজের রুমে। বসে রইল আশরাফ শিকদার, মুখটা বাংলার পাঁচের মতন করে। সে জানে এখানে আর 1 মিনিট বসে থাকলে আদিল কোনো এই কথাই বলেছে জিজ্ঞেস করতে করতে মাথার চুলগুলো তুলে ফেলবে। আমি যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এরা মানেই করে না, আমাকে ন্যায্য সম্মানটা পর্যন্ত দেয় না এই মা ছেলে। এখন কোথায় গিয়ে বিচার সালিশ করলে আমি ন্যায্য সম্মান পাবো? ইরা সকাল সকাল ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিল জুথিকে আনতে। সাজিদের ফোন বন্ধ থাকায় কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এখন কোনোভাবে সাজিদের বাড়িতে যাওয়াও সম্ভব নয়। এরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ফোনের দিকে দেখছে বারবার। আজ কেন কল করছে না সেই অচেনা পুরুষটি? জীবনের এই কঠিন মুহূর্তে না দেখে কে কাকে বিয়ে করে বা এঙ্গেজমেন্ট করে তা জানা নেই। গম্ভীরভাবে ইচ্ছে করছে অপর প্রান্তের মানুষটিকে দেখতে। এর মধ্যে ড্রাইভার এসে পড়েছে গাড়ি নিয়ে, সাথে জুথি একটা হালকা পেস্ট রঙের 3 পিস পরেছে। চুলগুলোকে ছেড়ে রেখেছে, যা কোমর পর্যন্ত গিয়ে পড়েছে কপালে। একটা ছোট্ট টিপ পড়েছে, দেখতে বেশ লাগছে। জুথিকে দেখে ইরা ব্যালকনি থেকে বাইরে আসে, তারপর জুথিকে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। ইরাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে জুথি বলল, একটু হাসতে তো পারিস নাকি? এভাবে মুখ গোমরা করে বসে থাকলে চলবে? তুই দেখিস আমাদের দুলাভাই একদম কোচি জেন্টেলম্যান হয়ে এন্ট্রি নেবে তোর জীবনে। জুথির কথায় ইরা ফিক করে হেসে ফেলল আর বলল, জেন্টেলম্যানের মতোই যেন হয়, আমার কিন্তু হিরো আলমের মতো কাউকে চাই না। আদিল রুমে বসে পা দোলাতে দোলাতে কল করলো ঈশানকে। কিরে সুমন্দির বাচ্চা, কি করিস? ঈশান খেপে গিয়ে বলল, সম্বন্ধী নাকি কচু, আগে বিয়েটা কর, পরে না হয় ভুলভাল নামে ডাকিস আমাকে। ওকে, কখন বেরোবি তোর বোনের এঙ্গেজমেন্টে? কিছুক্ষণ পর তুই রেডি হয়ে চলে আয়। দাঁড়া 1 মিনিট। হ্যাঁ বল। আমার বোনের এঙ্গেজমেন্টে তোরে দাওয়াত দিছে কি? আদিল গলা খাকারি দিয়ে বলল, আরে আমার দাওয়াত লাগে না, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে না। প্রতিটা বিয়েতে আমার ন্যায্যতম অধিকার আছে দাওয়াতে যাওয়ার। তোকে এত কিছু বলে লাভ কি আমার? আর মাত্র কয়েক ঘন্টা, তারপর ওইটা আমার শ্বশুর বাড়ি হবে। ওকে, দেখা যাবে। বলে ঈশান কল কেটে দেয়। আদিল তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নেয়। শাওয়ার শেষ করে টাওয়াল পেঁচিয়ে রুমে প্রবেশ করে। এর মধ্যে এসে দেখে আয়রা এসে বিছানায় পাশে বসে আছে। হঠাৎ করে আশায় বেশ বিরক্ত ফিল করে আদিল। আয়রা আদিলের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও,
তুমি জিম করো আদিল বেবি? আদিল কাট গলায় বলল। হ্যাঁ, কিন্তু তুমি আমার রুমে কি করছো? আয়রা বিছানা থেকে উঠে আদিলের ঠিক পাশে গিয়ে বসলো। কিছুদিন পর থেকে তো এটা আমারও রুম হবে আদিল বেবি, তাহলে এখন আসলে প্রবলেম কি? আদিল কোনো উত্তর করে না, বরং কাবার্ড খুলে নিজের জামা কাপড় বের করে নেয়। আয়রা বেশ বিরক্ত নিয়ে বলে, আদিল, তুমি এই অসময়ে কোথায় যাচ্ছ? তোমাকে কাঁদাতে যাচ্ছি বেবি। হোয়াট? তোমাকে এমনভাবে কাঁদাতে যাচ্ছি আমি যে কান্না তুমি সারা জীবন কেঁদেও শেষ করতে পারবে না। এত বেশি কাঁদবে তুমি যে তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। আদিলের শান্ত মস্তিষ্কের কথাটায় বেশ নড়ে ওঠে আয়রা, তবে মানেটা বুঝতে পারে না। এত বেশি শক্তপোক্ত কথাটা মাথায় ঢোকে না। সে চায় না এইরকম হেয়ালি কথা শুনতে। আয়রা এসেছিল বিয়েতে কি কালারের লেহেঙ্গা পরবে সেটা জানতে। আদিলের এমন হেয়ালি কথা শুনে আর কিচ্ছু জিজ্ঞেস করলো না, বরং রুম থেকে চলে গেল আর ভাবলো হয়তো কাজের চাপের কারণে উল্টোপাল্টা কথা বলছে। আদিল নিজের কাপড় থেকে জামা কাপড় বের করে পরতে শুরু করলো। খুব সুন্দর করে পরিপাটি হয়ে বের হলো রুম থেকে বের হতেই দেখা হয় আশরাফ শিকদারের সাথে। কোথায় যাবে জানতে চাইলে আদিল জানায়, তোমার সম্মানে ব্যাঘাত ঘটাতে যাচ্ছি ড্যাড, এতে করে তুমি আরো বেশি পপুলারিটি পেয়ে যাবে। আশরাফ শিকদার চমকে উঠে বললেন, হোয়াট? বিয়ে করতে যাচ্ছি ড্যাড, তুমি যাবে? চলো তোমাকে সাথে করে নিয়ে যাই। হেয়ালি করছো কেন আমার সাথে? বিয়ে তো তোমার পরিবারে, আজকে নয়। 2টা দিন অপেক্ষা করতে পারছো না? সি লজ্জা হচ্ছে আমার তোমাকে ছেলে দাবি করতে। আমারও বেশ লজ্জা হচ্ছে তোমাকে ড্যাড বলতে। সামান্য একটা বিয়ে ক্যান্সেল করার মরদ নেই, সে কিনা ড্যাড হয়ে গেছে। আশরাফ শিকদার চুপ হয়ে গেলেন। সে বেশ ভালোভাবে বুঝতে পারছে আজকে কোনো একটা কিছু ঘটবেই। তার জন্যই হয়তো সকাল থেকে ডান চোখ লাফ পাচ্ছে। আশরাফ শিকদারকে চুপ থাকতে দেখে আদিল বলল, আচ্ছা বলো তো ড্যাড, হানিমুনটা কোথায় করলে বেশি ভালো হয়? আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, বেহায়া ছেলে একটা, শেষমেশ কিনা বাপের কাছে ইনফরমেশন নিচ্ছে কোথায় গেলে হানিমুন ভালো হয়। আদিল নিজের হাসি সংবরণ করে বলে, সল্লার জিন্দেগি, আমার নানা জীবনের সব থেকে বড় একটা ভুল করেছে আমার মমকে তোমার সাথে বিয়ে দিয়ে। মমের সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিলা। বেহায়া ছেলে, এই কথাটা আমার বলা উচিত। তোমার মা ছেলে মিলে আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিয়েছো। আমি উচ্চ আদালতে অভিযোগ করব তোমাদের নামে। আদিল আশরাফ শিকদারের কথায় পাত্তা না দিয়ে হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। আশরাফ শিকদার হ্যাঁ করে তাকিয়ে দেখলেন ছেলের যাওয়ার দিকে। আজকে এই ছেলের জন্য স্ট্রোক হবে, নিশ্চিত হবে। আদিল গাড়িতে উঠে ফোন করলো ঈশানকে, আমি আসতেছি, তুই রেডি হ। চৌধুরী বাড়িতে ক্ষণে ক্ষণে আত্মীয় স্বজনরা এসে পড়েছেন। এরা রেডি হচ্ছে, সাথে যুথি হেল্প করছে। এরার জন্য পাঠানো হয়েছে দুবাইয়ের ফ্যাশাস ডিজাইন করা মিষ্টি গোলাপি রঙের লেহেঙ্গা, যার দাম হবে হয়তো কয়েক লক্ষ টাকা। এত বেশি গর্জিয়াস, প্রিটি, চমৎকার দেখতে। যুথি লেহেঙ্গাটা বারবার হাত দিয়ে নেড়ে দেখছে। দামটা অনুমান করার মতন না, তবে যুথি বলে, যার পছন্দ এত বেশি সুন্দর, না জানি সেই পুরুষটি দেখতে কতটা আকর্ষণীয় হবে। যুথির কথার সাথে সাথে ইরাও রেডি হওয়া বাদ দিয়ে ভাবতে শুরু করলো তার স্বপ্নের রাজকুমার দেখতে না জানি কতটা আকর্ষণীয় হয়। এর মধ্যে সালমা চৌধুরী এসে বারবার মেয়েকে তাড়া দিচ্ছেন রেডি হওয়ার জন্য। বাড়িতে মেহমান আসতে চলেছে, কিছুক্ষণের ভিতরে ইখলাস খান এবং তার ছেলেও চলে আসবে। আদিল গাড়ি ড্রাইভ করছে, পাশেই বসেছে ঈশান। আদিল ঈশানকে উদ্দেশ্য করেই বলল, আমার সম্মানিত মহামূল্যবান সমন্দির বাচ্চা, কোনো কাজেই তো লাগিস না ঠিক মতন, চটপট একটা প্ল্যান বের কর। ঈশান গম্ভীর গলায় বলল, শালা, সম্মান দিতে জানিস না, তাহলে সম্মান দেওয়ার চেষ্টা করিস কেন? তোর দ্বারা সম্মান আশা করা মানে পচা পানিতে ডুবে মরা। আচ্ছা আমার হবুর সম্বন্ধী, সম্মান দিলাম তোরে, এখন যা ভিক্ষা করে খা। ঈশান চোখ মুখ লাল করেই বলল, যা বাল, সম্মান লাগবো না আমার। আদিল বেশ কৌতূহল নিয়ে বলল, বলতো কোথায় হানিমুনে গেলে সব থেকে ভালো হয়? আরে শালা, তুই এটাও জানিস না? না তো। ট্রেন্ড চলতেছে, দেখিস না? মানে কিসের ট্রেন্ড? আজকাল বাসর করতে হানিমুনে যাওয়ার দরকার পড়ে না টাকা নষ্ট করে। তুই বরং গাড়িতে, সমুদ্রে, হেলিকপ্টারে বা টবে, জঙ্গলে, ঘোড়ার পেটে, গাছের নিচে
এখানে বাসর কর, ট্রেন ফলো করতে শিখ শালা। আদিল কপাল কুঁচকে বলল। সবাই তো ভালো ভালো জায়গায় বাসরটা সেরে ফেললো, তাহলে আমি কোথায় বাসর করব? ঈশান দুষ্টু হাসি হেসে বলল। কেউ তোর টয়লেটে বাসরটা করে নাই, তুই বরং বাসরটা টয়লেটে করিস, তাই ট্রেন্ড ফলো করা হয়ে যাবে। ট্রেন্ডের একটা ব্যাপার স্যাপার আছে না। এখলাস খান এবং তার ছেলে তাদের বডিগার্ড নিয়ে 50 জনের মতন চলে এসেছে চৌধুরী বাড়িতে। ইকবাল খান এবং তার ছেলের ভেতরে প্রবেশ করলো। বাড়ির চারপাশে বডিগার্ডরা পাহারা দিচ্ছে। সন্দেহজনক কাউকে বাড়ির ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছে ইকবাল খানের। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।